প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমাদের আলোচ্য বিষয় সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, আসো আমরা আগে বুঝি সাংবিধানিক প্রতিষ্ঠানটা কি। সংবিধান সংবিধান সম্মত উপায়ে যে সব প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে তাকেই বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা বাংলাদেশের সংবিধানে কি আছে, উল্লেখ করা আছে। এই প্রতিষ্ঠানগুলি, এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধানের আওতায় মোট 4টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। হ্যাঁ, এই 4টা প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান নামে পরিচিত। যদি বলা হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি, তখন আমরা কি করব, বলবো যে সাংবিধানিক প্রতিষ্ঠান 4টি। এক হলো সরকারি কর্ম কমিশন, 2 নির্বাচন কমিশন, 3 অ্যাটর্নি জেনারেল, 4 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। হ্যাঁ, এইগুলি হলো তোমার সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলি এই প্রতিষ্ঠানগুলি সংবিধানে কি করা আছে, অন্তর্ভুক্ত করা আছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন ক্ষমতা ও কার্যাবলী, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা বর্ণনা করতে পারবো, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ভূমিকা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। আমরা এই 4টা প্রতিষ্ঠান কি করতে পারবো, এই অধ্যায়ের মধ্যে আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে এই প্রতিষ্ঠানগুলির গুরুত্ব কি এবং এই প্রতিষ্ঠানগুলি কি কি কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারীদের গুরুত্ব অপরিসীম। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রের দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারীর গুরুত্ব অপরিসীম। তারা রাষ্ট্রীয় কি দায়িত্ব পালন করে থাকে। তাদের দক্ষতা, যোগ্যতা ও মেধার উপরই সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্ভরশীল। এই জন্য মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি পৃথক কর্ম কমিশনের দ্বারা কর্মকর্তা কর্মচারী নিয়োগদানের ব্যবস্থা বিশ্বের অধিকাংশ দেশেই প্রচলিত রয়েছে। এই কমিশনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি পেয়ে থাকে, নিয়োগ পেয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কি করে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিয়ে থাকে এবং তারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ পেয়ে থাকে। আর এই দায়িত্ব পালন করে থাকেন কে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। খেয়াল করো, ইয়েটা সাংবিধানিক প্রতিষ্ঠানটা হলো সরকারি কর্ম কমিশন। কর্ম মানে কি, কাজ। ঠিক আছে, কর্ম কমিশন, এটা এই কাজটা কর্ম কমিশন সম্পন্ন করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি কর্মে কর্মচারী নিয়োগ বা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। ছাত্রছাত্রীরা খেয়াল করো, কত সালে, 1972 সালের 8 এপ্রিল। 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। হ্যাঁ, এই আদেশের মাধ্যমে 2টা কর্ম কমিশন গঠন করা হয়। কত সালে, 1972 সালের 8 এপ্রিল। এবং এই আদেশ অনুযায়ী বাংলাদেশ সংবিধানে 2টি কর্ম কমিশন গঠন করা হয়। একটা হলো প্রথম কর্ম কমিশন, অপরটা হলো দ্বিতীয় কর্ম কমিশন। হ্যাঁ, যদি পরীক্ষায় আসে এরকম যে প্রথম কয়টি কর্ম কমিশন গঠন করা হয়, তোমরা অবশ্যই সেটা বলবা যে প্রথমে 1972 সালের 8 এপ্রিল 2টি সরকারি কর্ম কমিশন গঠন করা হয়। একটা হলো প্রথম সরকারি কর্ম কমিশন, অপরটা হলো দ্বিতীয় সরকারি কর্ম কমিশন। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম সরকারি কর্ম কমিশন ও দ্বিতীয় কর্ম কমিশনরা কি করে থাকে, গঠিত। প্রথম কর্ম কমিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য সংশ্লিষ্ট কাজের
দায়িত্বে নিয়োজিত ছিল। হ্যাঁ, তাহলে দেখো প্রথম কর্ম কমিশনের কাজ কি ছিল? কর্মকর্তাদের সংগ্রহ করবে, নিয়োগ করবে, বদলি করবে, পদোন্নতি করবে ও অন্যান্য সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত ছিল। এটা কি প্রথম কর্ম কমিশন। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর গেজেটেড এবং প্রথম শ্রেণীর গেজেটেড এই দুইটা গেজেটের লোকদেরকে কি করবে? প্রথম কর্ম কমিশন নিয়োগ দান করবে। প্রথম কর্ম কমিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের কি করবে? সংগ্রহ করবে, বাছাই করবে, নিয়োগ করবে, বদলি করবে, পদোন্নতি করবে ও অন্যান্য সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত ছিল। ছাত্র কি বুঝতে পারছো? ছাত্রছাত্রীরা তোমরা কি শুনতে পাও? জি ম্যাম। ঠিক আছে। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা ম্যাম পার্টিসিপেট তো আমি আর আপনি আপনি আছি, আর কেউ নাই। আচ্ছা, সমস্যা নাই, তুমি থাকলে তুমি পড়াটা বুঝবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠন করা হয় 1972 সালের 8 এপ্রিল। 1972 সালের 8 এপ্রিল। এই 8 এপ্রিল বাংলাদেশ সরকারি, হ্যাঁ 8 এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বিতীয় কমিশন নামে দুটি কমিশন গঠন করা হয়। কয়টা কমিশন গঠন করা হয়? দুটি কমিশন। হ্যাঁ, দুটি কমিশন গঠন করা হয়, প্রথম কর্ম কমিশন এবং দ্বিতীয় কর্ম কমিশন। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে প্রথম কর্ম কমিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের কি করবে? বাছাই করবে, নিয়োগ দিবে, বদলি করবে, পদোন্নতি করবে। এটা কার? এটা প্রথম কর্ম কমিশনের কাজ। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের তারা কি করবে? নিয়োগ দিবে বা বদলি করবে, বাছাই করবে এবং পদোন্নতি দিবে। এরপরে আসো দ্বিতীয় কর্ম কমিশন সরকারি কাজে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, পদোন্নতি ও বিভিন্ন বিষয়দের সাথে সংযুক্ত ছিল। তাহলে দুইটা কমিশন গঠন করার উদ্দেশ্য ছিল যে প্রথম কর্ম কমিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ, বদলি, পদোন্নতি, হ্যাঁ বাছাই সবকিছু করবে। আর দ্বিতীয় কর্ম কমিশন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, পদোন্নতি বিভিন্ন বিষয়ের সাথে কি ছিল? সংযুক্ত ছিল। এরপরে আসো দেখো 1977 সালের 28 নভেম্বর 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতির 57 নং অধ্যাদেশ অনুযায়ী দুটি কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন গঠিত হয়। ঠিক আছে, যখন কর্ম কমিশন গঠন করা হয় তখন দুইটা কর্ম কমিশন ছিল, প্রথম কর্ম কমিশন এবং দ্বিতীয় কর্ম কমিশন। পরবর্তীতে 1977 সালে দুটি কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন কি করা হয়? গঠন করা হয়। কত সালে? 1977 সালের 28 নভেম্বর। হ্যাঁ, 1977 সালের 22 ডিসেম্বর এই কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত হয়। কত সালে? 1977 সালের 22 ডিসেম্বর। হ্যাঁ, হ্যাঁ বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশে একটি সরকারি কর্ম কমিশন রয়েছে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমরা কি কর্ম কমিশন কিভাবে গঠিত হয় এটা বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তারপরে আসো গঠন কিভাবে গঠন হয়। সংবিধানের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতি ও আইনের দ্বারা নির্ধারিত হবে সেরূপ অন্যান্য সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির 57 নং অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্য সংখ্যা অনুন্নত 6 জন, মানে 6 জনের কি হবে না? কম হবে না। অনুন্নত 6 জন মানে 6 জনের কম হবে না এবং 15 জনের কি হবে না? বেশি হবে না। এর মধ্যে কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, 6 জন থেকে 15 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
তবে কমিশনের সদস্যদের অর্ধেক ব্যক্তি হবেন যারা কমপক্ষে 20 বছর সরকারের কর্মে কোনো পদে নিয়োজিত ছিলেন। কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তাদেরকে কে নিযুক্ত করবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি নিযুক্ত করবেন, ঠিক আছে? রাষ্ট্রপতি তাদেরকে নিযুক্ত করবেন, কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদেরকে। কর্ম কমিশনের সভাপতি বা অন্যান্য সদস্যদের কর্মের শর্তাবলী জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইনের আলোকে রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেরূপ হবে। তাহলে এটা জাতীয় সংসদ কর্তৃক যেভাবে কি করবে, নির্ধারণ করবে সেরূপেই হবে। কর্ম কমিশনের কার্যক্রম 7টি শাখায় বিন্যস্ত। প্রতিটি শাখার দায়িত্বে একজন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। কমিশনের প্রধান অফিস ঢাকাতে অবস্থিত। প্রধান অফিস কোথায়? ঢাকায়। ঢাকাতে অবস্থিত। হ্যাঁ, এছাড়া দেখো আর কোথায় কোথায় আছে। খুলনায় আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রাম আছে, রংপুর আছে। কর্ম কমিশনের আঞ্চলিক অফিস, এগুলিকে কি বলা হয়? আঞ্চলিক অফিস বলা আঞ্চলিক হয়। অফিস। হ্যাঁ, আঞ্চলিক অফিস বলা হয়। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, এই 4টা, এগুলিকে বলা হয় আঞ্চলিক অফিস। এতটুকু বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তারপর আসো পদের মেয়াদ, পদচ্যুতি ও অন্যান্য শর্ত। পদের মেয়াদ, এই পদের মেয়াদ কত বছর এবং কি কি অন্যায় করলে তাদেরকে পদ থেকে বাতিল করা হবে এবং অন্যান্য কিছু কি থাকে, শর্ত থাকে, ঠিক আছে? জি ম্যাম। সংবিধানের 139 অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি বা সদস্য তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী 5 বছর বা তার 65 বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যেই শর্তটি আগে পূরণ হবে সেই সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। এই লাইনটা বুঝতে পারছো কিনা খেয়াল করো। মেয়াদ জি কত ম্যাম। বছর? 5 বছর। 5 বছর। তার এরপরে কর্ম কর্মযোগ দেওয়ার আগে 65 বছর পূর্ণ হতে হবে। হ্যাঁ, 5 বছর মেয়াদ। 5 বছর আগে যদি তার বয়স কি হয়ে 65 হয়ে যায় তখন কিন্তু সে কি করতে পারবে না, 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না। কথা পারবে না। বুঝে গেছো? জি ম্যাম। যে একজন ব্যক্তির যদি 5 বছর মেয়াদের আগে তার বয়স 65 পূর্ণ হয়ে যায় তাহলে তার মেয়াদ কি হয়ে যাবে, শেষ হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, আমরা জানি যে এই মেয়াদ হলো 5 বছর, আর 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি ওই ব্যক্তির মেয়াদ কি হয়ে বয়স 65 হয়ে যায় তখন তার আর কি থাকবে না, এই পদে থাকার ক্ষমতা থাকবে না। এই থাকবে না। কথাই বলছে। হ্যাঁ, 65 বছর মনে রাখবা যে তাহলে ওই যে সভাপতি এবং অন্যান্য সদস্যদের 65 বছর বয়স পর্যন্ত তারা কি থাকতে পারবে, এই পদে থাকতে পারবে। হ্যাঁ, আর এমনিতে হলো তার ইয়ে হলো কি 5 বছর, মেয়াদকাল হলো 5 5 বছর। বছর। এরপরে আসো, সুপ্রিম কোর্টের বিচারপতি যে পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতি ও কারণ ছাড়া সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য সদস্যবৃন্দ অপসারিত হবেন না। হ্যাঁ, তাহলে অপসারিত করতে হলে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যেই কারণে অপসারিত হয় ঠিক ওই কারণ ছাড়া তাদেরকে কি করা যাবে না, অপসারিত করা যাবে না। যাবে না। হ্যাঁ, কেবল প্রমাণিত অসদাচরণ, দৈহিক অসামর্থ্য বা মানসিক বিকৃতির কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে গৃহীত প্রস্তাবক্রমে রাষ্ট্রপতি কমিশনের সভাপতি বা স্বাক্ষরযুক্ত পত্র পদত্যাগ করতে পারবেন। তাহলে কি লাগবে, সংসদ সদস্যদের 2/3 সদস্যের সম্মতি লাগবে, তাদেরকে যদি কোনো কারণে কি করতে হয়, অপসারিত করতে হয়। এই লাইনটা বুঝতে পারছো? না ম্যাম। তাদের তাদের যদি আচার বইটা কি নতুন নাকি? হ্যাঁ, এবছরের নাকি বইটা? হ্যাঁ, এই বছরেরই তো। ও আচ্ছা আচ্ছা ম্যাম, আমার পুরাতন বইয়ের সাথে মিল পাইতেছি না আর কি আচ্ছা, পয়েন্ট গুলা।
পয়েন্ট না তো, এটা একটা ইয়ে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মেয়াদ, পদের মেয়াদ, পদচ্যুতি। তাহলে একজন সভাপতি বা কর্ম কমিশনের অন্যান্য সদস্যরা যদি সদস্যদেরকে যদি কি করতে হয়, ক্ষমতা থেকে অপসারিত করতে হয়, হ্যাঁ, কারণগুলি অসৎ আচরণ, তাদের আচার আচরণ যদি কি হয়, খারাপ হয়, দৈহিক অসামর্থ্য মানে শারীরিকভাবে অসামর্থ্য এবং মানসিক বিকৃতির কারণে, ঠিক আছে, কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে গৃহীত প্রস্তাব ক্রমে রাষ্ট্রপতি কমিশনের সভাপতি বা স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন, ঠিক আছে। তাহলে জি এটা ম্যাম। পদত্যাগ করতে হলে সংসদ সদস্যের 2/3 সদস্যের সম্মতি লাগবে, তারপরে তাদেরকে কি করা যাবে, তাদের পদ থেকে বাতিল করা যাবে। কমিশনের সভাপতি বা অন্যান্য সদস্যগণ রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন। এটা তারা নিজের ইচ্ছায় কি করতে পারবেন, পদত্যাগ করতে পারবেন। কার কাছে ইয়ে করতে হবে, রাষ্ট্রপতির নিকট। রাষ্ট্রপতির কাছে। হ্যাঁ, রাষ্ট্রপতির নিকট। কর্মাবসানের পর কমিশনের সভাপতি ও অন্যান্যরা প্রজাতন্ত্রের কোনো সরকারি কর্মে নিয়োগের যোগ্য হবে না, তারা আর কোনো সরকারি ইয়ে করতে পারবে না, কর্ম করতে পারবে না। তবে কর্মাবসানের পর সভাপতি আরো 1 বছর মেয়াদের জন্য পুনর্বহাল হতে পারেন। সদস্যগণ কর্মাবসানের পর কর্ম কমিশনের সভাপতি রূপে আরো 1 মেয়াদের জন্য নিয়োগ লাভের যোগ্য থাকবেন। এই জি হলো ম্যাম। পদের মেয়াদ, পদচ্যুতি এবং অপসারণ। এরপরে আসো আমরা আলোচনা করব কর্ম কমিশনের দায়িত্ব ও ক্ষমতা। কর্ম কমিশনের দায়িত্ব ও ক্ষমতা, ঠিক আছে। ক্ষমতা। সংবিধানের 140 অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন প্রধানত 4 ধরনের দায়িত্ব পালন করে থাকেন। কত ধরনের? 4 ধরনের। কর্ম কমিশনের দায়িত্ব ক্ষমতা 4 ধরনের, হ্যাঁ। এটা সংবিধানের 140 অনুচ্ছেদে কি করা আছে, উল্লেখ করা আছে। সংবিধানের 140 অনুচ্ছেদে কি করা আছে, উল্লেখ করা আছে কর্ম কমিশনের দায়িত্ব ক্ষমতা 4 ধরনের। এক দেখো, মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। মনোনয়ন, যাদেরকে কি করা হবে, চাকরি। ম্যাম আপনার বইয়ের সাথে মিল পাইতেছি না আর কি। আমার এখানে 1 নম্বর পয়েন্টটা দিছে যে কোনো সরকারি কমিশনের দায়িত্ব হবে। এখানে পরে আরো 3টা পয়েন্ট দিছে। 1 নম্বর পয়েন্টের ভিতরে আরো 2টা পয়েন্ট আছে ম্যাম। কত এডিশনের বই তোমার এটা? ম্যাম আমারটা তো হচ্ছে যে 2019-20 শিক্ষাবর্ষ। 19-20 হলে তো ঠিকই আছে। ম্যাম আমারটা তো 19-20 না তো না তোমাদের শিক্ষাবর্ষ, ঠিকই তো আছে। জি জি। আচ্ছা মিল পাইতেছি না আর কি। আচ্ছা, তোমার পেজ নাম্বার কত? পেজ নাম্বার 379। 379, আর এটা 351। জি ম্যাম, এই জন্য মিল পাইতেছি না। আচ্ছা, তুমি তোমার বইটা যেভাবে আছে ওইভাবেই পড়বা, ঠিক আছে, সমস্যা নেই, পড়া একই ম্যাম রকম। এখানে নতুন নতুন পয়েন্ট আর কি দেখতেছি যে। আচ্ছা, কর্ম কমিশনের দায়িত্ব ক্ষমতাটা একটু দেখো। মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। কর্ম কমিশন প্রজাতন্ত্রের সরকারি কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদের মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করে থাকেন। যাদেরকে কি করবে, চাকরি দান করবে, ঠিক আছে। কর্ম কমিশন প্রজাতন্ত্রের সরকারি কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদের মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করে থাকেন, মানে তাদের মাধ্যমেই একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কি পেয়ে থাকবে, চাকরি পেয়ে থাকবে। এই যাচাই বাছাইয়ের দায়িত্ব কর্ম কমিশনের, ঠিক আছে। জি এরপরে ম্যাম। আসো পরামর্শমূলক ক্ষেত্র। পরামর্শমূলক ক্ষেত্র,
রাষ্ট্রপতি কোনো বিষয়ে কমিশনের পরামর্শ চাইলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্পর্কে উপদেশ কমিশনের কর্তব্য। রাষ্ট্রপতি যদি কোনো বিষয়ে কি চান, পরামর্শ চান, এই পরামর্শ কারা দিবে? কর্ম কমিশনের সদস্য এবং সভাপতিরা দিতে বাধ্য। রাষ্ট্রপতি নিম্নলিখিত বিশেষ ক্ষেত্রসমূহে কমিশনের সঙ্গে কি করবেন? পরামর্শ করবেন। প্রজাতন্ত্রের কর্মের যোগ্যতা ও নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়। প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র কাদেরকে বলা হয়? সরকারি 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 কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তোমার কি হয়ে থাকে? প্রজাতন্ত্র মানে বাংলাদেশের নাগরিকদের এই কি করবে? কর্মের যোগ্যতা ও নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়। ঠিক আছে? ম্যাম আচ্ছা, একটা কোশ্চেন আসছিল ম্যাম। আমাদের বাংলাদেশকে বলি যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, তো ম্যাম এটা কেন গণপ্রজাতান্ত্রিক এটা বাংলাদেশ তো বলা হয়? বলা হয়, এটা তো বাংলাদেশের পূর্ণ নাম। আমরা তো শুধু না বাংলাদেশ না ম্যাম, বলি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, হ্যাঁ, গণপ্রজাতান্ত্রিক গণ মানে তো তান্ত্রিক এটা কেন? এই যে জনগণ। জনগণের কিসের মাধ্যমে? সমন্বয়ের মাধ্যমে এই প্রজাতন্ত্র গঠিত হয়ে থাকে আর কি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে এটা জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের পূর্ণ নাম হলো তোমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে? বাংলাদেশ। আমরা শুধু যদি বলা হয় তো আমরা কোন দেশের নাগরিক? আমরা বাংলাদেশের নাগরিক। এটা কিন্তু সঠিক উত্তর না। সঠিক উত্তর হলো জি ম্যাম, আমাদের দেশ, আমাদের দেশ, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে? জি ম্যাম। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দান। উক্ত কর্মের এক শাখা থেকে অন্য শাখায় পদোন্নতি ও বদলীকরণ এবং অনুরূপ নিয়োগ, পদোন্নতি ও বদলির জন্য প্রার্থীর উপযুক্ততা ও উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতি সমূহ। এই কাজগুলি কি করে থাকে? কর্ম কমিশন করে থাকে। এরপর দেখো, অবসর ভাতার অধিকার সমূহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলীকে প্রভাবিত করে এইরূপ বিষয়াদি। প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি। এইগুলি হলো তোমার পরামর্শমূলক ক্ষেত্র। পরামর্শমূলক ক্ষেত্র। এরপরে আসো 3 নাম্বার পয়েন্ট, বার্ষিক রিপোর্ট প্রদান। বার্ষিক রিপোর্ট প্রদান। সংবিধানের 141 অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন প্রতি বছর মার্চ মাসের প্রথম দিনে বা তার পূর্ববর্তী 31শে ডিসেম্বর পর্যন্ত 1 বছরের স্বীয় কার্যাবলী সম্পর্কে একটি রিপোর্ট প্রস্তুত করবেন এবং তা রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। ঠিক আছে? জি ম্যাম। এই রিপোর্টের সঙ্গে একটি স্মারকলিপি থাকবে এবং এতে যে কোনো ক্ষেত্রে কমিশনের পরামর্শ গৃহীত না হয়ে থাকলে সেই ক্ষেত্রে পরামর্শ গৃহীত না হবার কারণ এবং খ নাম্বার, যেসব ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শ করা উচিত ছিল অথবা পরামর্শ করা হয়নি সেসব ক্ষেত্রে এবং পরামর্শ না করার কারণ সম্পর্কে কমিশন যতদূর অবগত ততদূর লিপিবদ্ধ করবেন। সেই যে বছর রিপোর্ট পেশ করা হয়েছে সে বছর 31শে মার্চের পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট ও স্মারকলিপি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন। করব। 4 নাম্বার পয়েন্ট দেখো, এছাড়া কর্ম কমিশন আইনের দ্বারা নির্ধারিত ও আরোপিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। আইনের মাধ্যমে যেসব নিয়ম নীতি আছে সেটা নির্ধারণ করবেন এবং আরোপিত করবেন দায়িত্ব পালন করার জন্য। কর্ম কমিশন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ অ্যাডহক ভিত্তিক নিয়োগ অনুমোদন। এটা যখন কমিটি থাকে না, ওই অস্থায়ী কমিটিটাকে বলা হয় অ্যাডহক। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন, নিয়োগদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা, সরকারি চাকরিতে পদোন্নতি ও বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, বিভাগীয় ও পেশাগত বিভিন্ন পরীক্ষার নিয়মাবলী, পাঠ্যসূচি ও পরীক্ষা অনুমোদন করে থাকে।
এই হলো তোমার কর্ম কমিশনের ক্ষমতা এবং কাজ। কর্ম কমিশনের ক্ষমতা এবং কাজ। কাজ। হুম। এরপরে আসো, এই যে কর্ম কমিশনের সভাপতি অন্যান্য সদস্যরা আছে তাদের মর্যাদাটা কি? তারা কোন কোন মর্যাদার অধিকারী? সরকারি কমিশন একটি স্বাধীন নিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা। তাহলে এটা একটা স্বাধীন সংস্থা। এই যে তোমার, আমরা প্রথমেই বলছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান, ঠিক আছে? সংবিধান সম্মত উপায়ে এই প্রতিষ্ঠানগুলি কি করা হয়, গঠন করা হয় এবং সংবিধানে এটার কি আছে, উল্লেখ আছে, ঠিক আছে? তাহলে সরকারি কমিশন একটি স্বাধীন বিধিবদ্ধ সংস্থা। তারা স্বাধীনভাবে কি করে থাকে, তাদের কাজ করে থাকে। এই কমিশনের সদস্যবৃন্দ, সভাপতির নিয়োগ পদ্ধতি, কর্মের মেয়াদ ও অন্যান্য শর্ত পর্যালোচনা করলে এই কমিশন স্বাধীন ও স্বতন্ত্র মর্যাদায় অনুমিত হয়। কর্ম কমিশনের স্বাধীন মর্যাদা নিশ্চিত করার উদ্দেশ্যে সংবিধান কমিশনের সভাপতিকে কর্মাবসানের পর প্রজাতন্ত্রের কোনো কর্ম লাভ থেকে বিরত রেখেছেন, মানে আর কোনো কর্ম করতে পারবে না, ঠিক আছে? কমিশনের সভাপতি ও সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং নিয়োগ করেন, কিন্তু প্রমাণিত ক্ষেত্র ব্যতীত খেয়াল খুশি মতো তিনি তাদের অপসারণ করতে পারেন না। বলছে যে কমিশনের সভাপতি ও সদস্যদের রাষ্ট্রপতি কি দিয়ে থাকেন, নিয়োগ দিয়ে থাকেন, কিন্তু নিয়োগ দেওয়ার পরে রাষ্ট্রপতির খেয়াল খুশি মতো তাদেরকে কি করতে পারবে না, তাদের কর্ম থেকে বিরত রাখতে পারবেন না, ঠিক আছে? কমিশনের কর্ম কমিশনের সদস্যবৃন্দ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমমর্যাদার অধিকারী। একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যেই মর্যাদার অধিকারী, তদ্রূপ এই কর্ম কমিশনের সভাপতি অন্যান্য সদস্যরাও ঠিক সেইরূপ মর্যাদার অধিকারী। বুঝতে পারছো? আইন ও শাসন বিভাগের প্রভাব মুক্ত থেকে তারা নিজস্ব দায়িত্ব নির্বাহ করবেন। তাহলে আইন এবং শাসন বিভাগের থেকে ওরা কি থাকবে, আলাদা থাকবে, তাদের দায়িত্ব তারা স্বাধীনভাবে পালন করবে। নিয়োগের পর কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দের বেতন ভাতা সুবিধাদির ব্যাপারে কোনো পরিবর্তন করা যাবে না। নিয়োগের আগেই তাদের সবকিছু কি করা আছে, নির্ধারণ করা আছে। নিয়োগের পরে আর এইগুলি সম্পর্কে কোনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এই উদ্দেশ্যে গৃহীত ব্যয় বাংলাদেশ সরকারের নির্দিষ্ট তহবিল থেকে ব্যয়িত হবে এবং তা সংসদে ভোটযোগ্য হবে না। কর্ম কমিশন একটি নিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা, ন্যায়নিষ্ঠ, অভিজ্ঞ এবং সততার বৈশিষ্ট্যমণ্ডিত পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তাবৃন্দের প্রতি জনগণের প্রগাঢ় আস্থা বিরাজমান। আচ্ছা ছাত্রীরা, তোমরা দেখো আমি যতটুকু পড়া তোমাদের আলোচনা করলাম আজকে, তোমাদের কোনো অসুবিধা আছে কিনা? আমাদের বোধহয় সময় প্রায় শেষ হয়ে আসছে, তোমাদের এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একটু আলোচনা করো। আছে ছাত্র? না ম্যাম, নাই। ঠিক আছে, তাহলে আজকে এরপরে তুমি এই ইয়েটা একটু পড়ে নিও তোমরা, কর্ম কমিশনের গোপনীয়তা, দক্ষতা ও সততা, ঠিক আছে? এটা পড়ে নিলে এটা আমাদের পড়া শেষ। আগামী ক্লাসে আমরা নির্বাচন কমিশন পড়বো। নির্বাচন কমিশন। হ্যাঁ, আর যদি সময় পাও তোমরা এটা পড়ে রাখবে, কোনো অসুবিধা থাকলে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? এই পরীক্ষাতে যে কোনো একটা কমিশন আসে, সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে, এটা আসতে পারে কর্ম কমিশন, এটা আসতে পারে নির্বাচন কমিশন, অথবা অ্যাটর্নি জেনারেল ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তোমাদের প্রশ্ন হলো সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? সাংবিধানিক প্রতিষ্ঠান 4টি। এই 4টা প্রতিষ্ঠানের নাম তোমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে?
জি ঠিক আছে, আর আজকের ক্লাস এখানে শেষ। ভালো থেকো ছাত্রছাত্রীরা, ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।